আমরা আগের দিন জাংশন ডায়োডটা কমপ্লিট করেছি। আজকে আমরা শুরু করব জাংশন ট্রানজিস্টর। এই জাংশন বারবার ধরে বলা হচ্ছে কারণ জাংশন ডায়োড, জাংশন ট্রানজিস্টর, বিকজ এই সেমিকন্ডাক্টর ডিভাইস আবিষ্কার হওয়ার আগে আহ, যে ট্রানজিস্টর বা ডায়োডগুলো ইউজ হতো সেগুলো ছিল ভ্যাকিউম টিউব। ট্রায়োড, ভ্যাকিউম টিউব, ডায়োডস এগুলো আগে ইউজ হতো, কিন্তু সেগুলো সাইজ অনেক বড় বড় হতো। যখন সেমিকন্ডাক্টর আবিষ্কার হলো, এই সেমিকন্ডাক্টর আবিষ্কার হওয়ার পরে সেমিকন্ডাক্টর ইউজ করে যে ট্রানজিস্টর বা ডায়োডগুলো তৈরি হলো সেগুলোর সাইজ একদম ছোট হয়ে গেল। নাহলে আজ থেকে প্রায় বছর 30 আগে কি বছর 25 আগে কম্পিউটার বানাতে গেলে কম্পিউটারের সিপিইউর জন্য অনেক বড় জায়গা লাগতো। সেটা আস্তে আস্তে কমতে কমতে এখন ল্যাপটপ এসেছে, ল্যাপটপের পর নোটপ্যাড, এখন মোবাইলের মধ্যেই সমস্ত কাজ করে নেওয়া যাচ্ছে। কাজেই সাইজগুলো কমছে কারণ সেমিকন্ডাক্টর দিয়ে অনেক আধুনিক জিনিসপত্র, অনেক ছোটোখাটো, অনেক সফিস্টিকেটেড জিনিসপত্র বানানো যাচ্ছে। আজকে আমরা স্টার্ট করব জাংশন ট্রানজিস্টর। এই যে ট্রানজিস্টর, ট্রানজিস্টর কথাটার মানে হচ্ছে ট্রান্সফার রেজিস্টার। যেখানে রেজিস্ট্যান্সটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় রেজিস্ট্যান্সটা ট্রান্সফার হচ্ছে। ট্রানজিস্টর বলতে এখানে 3 টার্মিনাল ডিভাইস বোঝায়। ডায়োডে যেরকম দুটো ডিভাইস ছিল, একটা পি টাইপ, অন্যটা এন টাইপ। এখানে পি টাইপ, এন টাইপ, আবার পি টাইপ, বা উল্টো দিকে এন টাইপ, পি টাইপ, আবার এন টাইপ হতে পারে। তাহলে এই ট্রানজিস্টর সাধারণত দু ধরনের। একটাকে বলা হয় এন পি এন ট্রানজিস্টর, আর একটা পি এন পি ট্রানজিস্টর। আমি দুটোই সিম্বল এঁকে দেখাবো। ট্রানজিস্টরকে এই সিম্বল দিয়ে ডিনোট করা হয়। এই হলো একটা ট্রানজিস্টর, 3টে টার্মিনাল। যেহেতু এটা এনপিএন, তাই এখানে একটা অ্যারো দিতে হয়, সেই অ্যারোটা বাইরের দিকে। এই অ্যারোটা কোনো কিছু ডিরেকশন বোঝাচ্ছে না, এই অ্যারোটা শুধুমাত্র এনপিএনের সিম্বলটাকে বোঝাচ্ছে, ট্রানজিস্টরের সিম্বলটাকে বোঝাচ্ছে। আর পিএনপি কীরকম? পিএনপির এই অ্যারোটা হয় ভেতরের দিকে। অ্যারোটা, আবারও বলছি, কোনো কিছু ডিরেকশনকে বোঝাচ্ছে না, অ্যারোটা শুধুমাত্র এর সিম্বলটাকে বোঝাচ্ছে। এই যে 3টে টার্মিনাল, এরটার নাম সি বা কালেক্টর, এদিকেরটার নাম বেস, আর নিচেরটার নাম এমিটার। সিমিলারলি এখানেও কালেক্টর, বেস আর এমিটার। তো এইগুলো হলো ট্রানজিস্টরের সিম্বল। এনপিএন হলো আর পিএনপি হলো, সবগুলোতেই একই টার্মিনালসগুলো থাকছে, শুধুমাত্র সিম্বলটা একটু আলাদা। যদি আমি পিএনপি ট্রানজিস্টরের কথা বলি, পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর মানে দুদিকে পি টাইপ থাকবে, মাঝখানে এন টাইপ। এটা একটা ট্রানজিস্টরের নর্মাল ডায়াগ্রাম। প্রথমটা ধরছি এমিটার, তারপর বেস, আর তারপর কালেক্টর। এটা এমিটার, এটা বেস, বাকিটা কালেক্টর। আর একটু ওকে, এটা এমিটার যেটা পি টাইপ, মাঝেরটা বেস যেটা এন টাইপ, তারপর একটা কালেক্টর যেটা পি টাইপ। এমিটারের মধ্যে যেহেতু এটা পি টাইপ, কাজেই এখানে মেজরিটি ক্যারিয়ার হলো হোল। আর কালেক্টরও পি টাইপ, কালেক্টরের মধ্যেও
আর বেস একটা জিনিস মনে রাখতে হবে, দেখতেই পাচ্ছি যে এমিটারের সাইজটা মোটামুটি একটা আছে, বেসটা তার থেকে ছোট আর কালেক্টরটা সবচেয়ে বড়, মানে কালেক্টরের যে এরিয়াটা, কালেক্টরের ভলিউমটা সেটা সবচেয়ে বেশি। কিন্তু আচ্ছা, তাহলে একটা জিনিস কি, এখানে যদি 70টা পজিটিভ চার্জ থাকে বা হোল থাকে, ধরলাম এখানে আছে 100টা হোল, তাহলে কোনটা বেশি পজিটিভ? এখানে আছে 70খানা হোলস, এখানে আছে 100খানা হোলস, তাহলে অবভিয়াসলি এটাতে বেশি যেহেতু হোল আছে তাই এটা বেশি পজিটিভ। কিন্তু এই এমিটারের ভেতরে চার্জের ডেনসিটিটা বেশি, মানে এখানে যতগুলো হোল আছে, আমি বলতে চাইছি যেমন নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, এখানে পপুলেশনটা বেশি, ঠিক আছে। আবার অবশ্যই পপুলেশন ডেন্সিটি আবার কলকাতাতে বেশি, মানে কলকাতাতে একটা স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে যতজন বাস করে, নর্থ 24 পরগনাতে হয়তো তার চেয়ে কম লোক বাস করে প্রতি স্কোয়ার কিলোমিটার এরিয়াতে, কিন্তু অ্যাজ এ হোল ওই ডিস্ট্রিক্টের মধ্যে জনসংখ্যাটা কলকাতার থেকে বেশি, মানে নর্থ 24 পরগনা হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তেমনি কালেক্টরের মধ্যে নাম্বার অফ হোলস বেশি এমিটারের চেয়ে, কিন্তু ডেনসিটিটা, নাম্বার ডেনসিটি অফ হোলস সেটা কালেক্টরের চেয়ে এমিটারে বেশি, মানে এমিটারে কম এরিয়ার মধ্যে বা কম ভলিউমের মধ্যে বেশি হোল আছে। ওকে, এবারে আমি কি করব, এদেরকে বায়াসিং করব। বায়াসিং শব্দটা আমরা আগে শিখেছি। বায়াসিং মানে এমন কিছু করা যাতে করে এটা নিজের মতো করে কাজ করতে শুরু করে, কিন্তু যে কাজটা করবে তার সাথে বায়াসিংয়ের কোনো সম্পর্ক থাকবে না। মানে আমি অ্যাকচুয়ালি ডিসি দিয়ে বায়াস করি, কিন্তু ও অ্যাম্প্লিফাই করে। এই ট্রানজিস্টার সাধারণত আমরা অ্যাম্প্লিফাই করতে ইউজ করি, আরও অনেকগুলো কাজ আছে, অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ হয়, অসিলেটর হিসেবে ইউজ হয়, সুইচ হিসেবে ইউজ হয়। কিন্তু আমরা কাকে অ্যাম্প্লিফাই করব? আমরা অ্যাম্প্লিফাই করব এসিকে, কিন্তু বায়াস করব কি দিয়ে? ডিসি দিয়ে। ঠিক আছে, তো মনে রাখতে হবে যে বেস এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস দিতে হয়। তার মানে ব্যাটারির পজিটিভটা এমিটারের সাথে লাগালাম, ব্যাটারির নেগেটিভটা বেসের সাথে লাগালাম, আর কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াস দিতে হবে, এবং এটা বেশ বেশি হাই ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করতে হবে। মানে দেখতেই পাচ্ছি যে এমিটার বেসে যে ব্যাটারিটা লাগানো আছে, যে সেলটা লাগানো আছে, তার চেয়ে বেশি সেল লাগানো আছে বেস আর কালেক্টরের মাঝে, ফলে এটা পোটেনশিয়ালটা বেশি। ফলে এখানে যে রিভার্স বায়াসটা অ্যাপ্লাই করছি তার জন্য, এখানে যে রিভার্স বায়াসটা অ্যাপ্লাই করছি তার থেকে এর ভোল্টেজটা কম। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবারে কি হচ্ছে ঘটনাটা দেখি। এখানে একটা হোল ঢুকছে বা পজিটিভ চার্জ ঢুকছে এমিটারের ভেতরে। যখনই পজিটিভ চার্জ ঢুকছে তখনই এখানের হোলগুলোকে কি করবে? ও রিপেল করবে। তো এখানের হোলটাকে যখনই রিপেল করছে তখনই হোলটা চলে এলো কোথায়? বেসে। যখনই বেসে একটা হোল এসে পৌঁছলো তখন এই হোলটা কি করবে? এই ইলেকট্রনটাকে রিকম্বাইন করে দেবে, মানে নষ্ট করে দেবে। যখনই এখানে একটা ইলেকট্রন রিকম্বাইন হতে শুরু করলো তখন এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে এখানে একটা ইলেকট্রন ঢুকে গেল এই স্পেসটা অকুপাই করার জন্য। ঠিক আছে, ভালো করে বোঝ। হোল এমিটার থেকে বেসে ঢুকলো, হোল একটা ইলেকট্রনকে খেয়ে ফেললো। হোলের সোর্স তো আছে এখানে। তখন এই টার্মিনাল দিয়ে এই ব্যাটারি থেকে একটা ইলেকট্রন এর মধ্যে ঢুকলো, আবার একটা হোল ওদিকে যাবে এখানে ঠেলা খেয়ে, আবার একটা ইলেকট্রনকে ও রিকম্বাইন করবে, আবার একটা ইলেকট্রন বাইরে থেকে ভেতরে ঢুকবে। কিন্তু জিনিসটা ঠিক এইরকম স্টেডিলি হচ্ছে না, বরং এই এমিটারে যেহেতু হোলের কনসেন্ট্রেশন অনেক বেশি, হোলের ডেনসিটিটা অনেক বেশি, তাই একটা একটা করে হোল ঢুকছে না, ঢুকছে অনেকগুলো করে। তাহলে ধর 10টা হোল ঢুকেছে, তার মধ্যে 5টা হোল এই 5টা ইলেকট্রনকে খেয়ে নিয়েছে, বাকি 5টা হোল খুব অত তাড়াতাড়িতে এখানে রিকম্বিনেশনের সুযোগ পায়নি। কি করবে? কালেক্টরে এসে পৌঁছে গেল, মানে বেস থেকে কালেক্টরে এসে পৌঁছে গেল। যখনই কালেক্টরে এসে পৌঁছে যাচ্ছে তখন
এইখানে যে হোলটা আছে সেই হোলটাকেও ধাক্কা দেবে, মানে রিপেল করবে। আবার এখানে কি অ্যাপ্লাই করেছি, নেগেটিভ চার্জ। তো এই হোলগুলো বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি ওর অটোমেটিক্যালি তৈরি হয়ে রয়েছে, বিকজ এটা এখানে যে বায়াসিংটা অ্যাপ্লাই করছি সেই বায়াসিংটার পোলারিটি মানে পোটেনশিয়ালটা অনেক বেশি। বেশ, তাহলে এখান থেকে হোল বাইরে যেতে শুরু করলো। তাহলে এই পুরোটাতে কিন্তু একই রকম ওহমিক কারেন্ট পাবো না, কারণ এখানে যতগুলো হোল জাম্প করে বেসে এসেছিল তার মধ্যে কিছু হোল কিন্তু রিকম্বাইন্ড হয়ে গেছে, আর কিছু হোল শীতে গেছে, কালেক্টরে গেছে, সেখান থেকে আবার কিছু হোল বাইরের দিকে বেরোচ্ছে, সেই কারণে এখানে একটা কারেন্ট পাবো। ফলে আমি এমিটার থেকে বেসে যাওয়ার জন্য যে কারেন্টটা পাচ্ছি, বেস থেকে কালেক্টরে যাওয়ার জন্য সেই কারেন্টটা পাবো না। দুটো জাংশনে যেহেতু রেজিস্ট্যান্স ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্ট রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তাই এটার নাম ট্রান্সফার রেজিস্টার বা ট্রানজিস্টার। ঠিক একইভাবে যদি আমি এনপিএন ট্রানজিস্টারটা দেখাই, এমিটার এন টাইপ, বেস পি টাইপ, কালেক্টর এন টাইপ। এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এখানে মেজরিটি ক্যারিয়ার হোল, আবার এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন। এবারে আবার আগের মতোই এখানে বলতে হবে যে টোটাল নাম্বার অফ নেগেটিভ চার্জ বা টোটাল পোলারিটি অফ কালেক্টর এটা বেশি কাটছে এমিটারের চেয়ে, কিন্তু কনসেন্ট্রেশন অফ নেগেটিভ চার্জ সেটা এমিটারে বেশি, কারণ এমিটারে কম ভলিউমের ভেতরে বেশি চার্জ মানে বেশি ডেন্সিটির চার্জ আছে কালেক্টরের থেকে। কালেক্টরে টোটাল নাম্বার অফ নেগেটিভ চার্জটা বেশি আছে, কিন্তু এমিটারে যে স্পেসটা এমিটারের মধ্যে আছে সেই স্পেসের মধ্যে কালেক্টরের তুলনায় বেশি পরিমাণে পার ইউনিট এরিয়াতে কালেক্টরের তুলনায় বেশি পরিমাণে নেগেটিভ চার্জ আছে। তাই চার্জ কনসেন্ট্রেশন ইন এমিটার ইজ অলওয়েজ হায়ার দ্যান দ্য চার্জ কনসেন্ট্রেশন ইন কালেক্টর। বাট টোটাল পোলারিটির দিক থেকে দেখতে গেলে কালেক্টরের পোলারিটি অবভিয়াসলি এমিটারের চেয়ে বেশি হবে, বিকজ ওখানে নাম্বার অফ চার্জটা বেশি আছে। এখানে কি করছি, এমিটার বেসে ফরওয়ার্ড বায়াস, নেগেটিভ পজিটিভ, আর কালেক্টর বেসে আবার আগের মতো রিভার্স বায়াস। এখানেও একই রকম হচ্ছে, প্রথমে এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে ভেতরে ঢুকলো, এখান থেকে একটা নেগেটিভ চার্জকে বা একটা ইলেকট্রনকে ও ঠেলা মারবে, ঠেলা মারলে বেসে ঢুকবে, বেসে গিয়ে একটা ইলেকট্রন একটা হোলের সাথে রিকম্বাইন করে যাচ্ছে, এই ব্রাঞ্চটা দিয়ে এই ব্যাটারিটা ও একটা পজিটিভ চার্জকে ভেতরে বেসের দিকে পাঠাবে, কিন্তু তা সত্ত্বেও প্রচুর পরিমাণে ইলেকট্রন বেসের ভেতরে আসার জন্য রিকম্বিনেশন হবে না, বেশ কিছু ইলেকট্রন চলে যাবে কালেক্টরে। কালেক্টরে অলরেডি ইলেকট্রন আছে, এখানে পজিটিভ চার্জ অ্যাপ্লাই করা আছে, ফলে ইলেকট্রনগুলো ওখানে ওদিকে একটা বাইরের দিকে একটা ফোর্স ফিল করবে, আবার উল্টো দিক থেকে ইলেকট্রন ঢুকছে, ফলে আরও ইলেকট্রন ধাক্কা খেয়ে এখানে কারেন্টটা যাবে বেড়ে, ফলে কালেক্টর কারেন্ট এমিটার কারেন্টের চেয়ে বেশি হবে, এবং এভাবেই দুটো জাংশনের মধ্যে ডিফারেন্ট কারেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই হলো এনপিএন ট্রানজিস্টরের প্রিন্সিপাল। আমাদেরকে যদি প্র্যাকটিক্যাল করতে হয় তাহলে যে কোনো একটা নিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়, হয় পিএনপি নয়তো এনপিএন, যদিও এটা এখন প্র্যাকটিক্যালটা সিলেবাস থেকে উঠিয়ে দিয়েছে। আমরা আসি এনপিএন ট্রানজিস্টার। আমরা ট্রানজিস্টারকে যখন বায়াসিং করব তখন বায়াসিংটা অনেক ধরনের হয়, সেলফ বায়াসিং হয়, ফিক্সড বায়াসিং হয়, বাট আমরা এখানে অত কিছু দেখব না, আমরা নর্মাল একটা ওই ফিক্সড বায়াসিং সার্কিটটাই করব এবং শুধু দেখব যে এর ইউজগুলো কী কী। ঠিক আছে, ট্রানজিস্টারকে আমরা যে কোনো একটা নিয়ে করতে পারি, মানে এনপিএন নিয়েও যে ঠিক যেমন হবে পিএনপি নিয়েও একই রকম হবে। এর ইউজেস,
ফার্স্ট ইউজ অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। কি অ্যাম্পলিফাই করে? এসিকে অ্যাম্পলিফাই করে। এসিকে অ্যাম্পলিফাই করে তার ম্যাগনিটিউডটাকে বাড়িয়ে দেয়, ফ্রিকোয়েন্সি নয় কিন্তু ম্যাগনিটিউডকে বাড়িয়ে দেয়। যেমন দেখি আমরা মাইকে সাউন্ড বাড়াই, ওখানে ট্রানজিস্টার থাকে, সেই ট্রানজিস্টারের কী করে না ভলিউমটা বাড়ালে ট্রানজিস্টারের গেনটা বাড়তে থাকে, ফলে অ্যাম্পলিফাই করে, ভলিউমটাকে অ্যাম্পলিফাই করছে। ভলিউমটা অ্যাকচুয়ালি আমরা যে কথা বলছি মানে আমি একটা ওয়েভ জেনারেট করছি, সেই ওয়েভের অ্যাম্পলিটিউডটা যদি বেড়ে যায় তাহলেই আমার ভলিউমের সাউন্ডটা বেড়ে যাবে। ঠিক আছে, মানে ভলিউমটা বেড়ে যাবে, ভলিউমের সাউন্ড মানে বলতে আর কিছু হয় না, ভলিউমটা বেড়ে যাবে। এটা হলো ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে অ্যাজ অ্যান অসিলেটর। অসিলেটর কি? অসিলেটর মানে যারা ডিসিকে এসিতে কনভার্ট করতে পারে। এখানে যদিও ডিসি এসির কনসেপ্ট আসছে না, বরং আমি বলতে পারি একটা ওয়েভ জেনারেট করতে পারে। সাপোজ আমি মাইক্রোফোনে কিছু বলছি, এবার আমি চাইছি যে আমি যে কথাটা বললাম সেটা ওয়্যারের ভেতর দিয়ে না গিয়ে এয়ারের ভেতর দিয়ে যাক, মানে ওয়্যারলেস কমিউনিকেশন যেটা বলি, মোবাইল ফোনে যেটা হয় বা মাইক্রোফোন যেগুলো ওয়্যারলেস মাইক্রোফোন সেগুলোতে যে জিনিসটা হয়, বা রেডিও কমিউনিকেশন, রেডিওতে আমরা কোনো কিছু রিসিভ করি। এবার ধরলাম আমি রিসিভিং সেন্টার বানাচ্ছি না, আমি ব্রডকাস্টিং সেন্টার বানাচ্ছি। আমি কোনো কিছু করছি, আমি একটা প্রোগ্রাম করছি, আমি গান করছি, আমি কথা বলছি, সেই কথাটা থ্রু এয়ার ট্রান্সমিটেড হয়ে অন্য একটা রিসিভারে গিয়ে রিসিভড হোক। তাহলে আমি যে কথাটা বলছি, আমি যে ডিভাইস দিয়ে কথা বলছি সেটা মাইক্রোফোন। মাইক্রোফোনের ভেতরে একটা ডায়াফ্রাম আছে, সেই ডায়াফ্রাম কি করছে না আমি যে কথাটা বলছি সেই কথার সময় ওয়েভ যে তৈরি হচ্ছে, এয়ারের যে কম্প্রেশন রেয়ারফ্যাকশন তৈরি হচ্ছে, সেই কম্প্রেশন রেয়ারফ্যাকশনের জন্য ওই মাইক্রোফোনের ডায়াফ্রামটা ভাইব্রেট করছে। এই যে ভাইব্রেশনটা, কার ভাইব্রেশন? ডায়াফ্রামের ভাইব্রেশন, মাইক্রোফোনের ডায়াফ্রামের ভাইব্রেশন। সেটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে যেহেতু ভাইব্রেট করছে, ওর মধ্যে একটা কয়েল থাকে, কপার কয়েল। তো যখনই ওই কপার কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভাইব্রেট করে, তখনই ওখানে একটা ফ্যারাডেজ ল অনুযায়ী ওখানে একটা অল্টারনেটিং কারেন্ট তৈরি হবে। তাহলে আমি যে কথাটা বললাম সেই কথাটা, সেটা ছিল একটা ভয়েস, একটা সাউন্ড এনার্জি। সেই এনার্জিটা কিসে কনভার্টেড হলো? ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এই যে মাইক্রোফোনটা আমি ইউজ করছি, সেই মাইক্রোফোনটা এমন একটা ডিভাইস যেটা এনার্জির একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট করতে পারে। যেসব ডিভাইসগুলো একটা স্পেশাল এনার্জির ফর্ম থেকে অন্য একটা এনার্জি ফর্মে কনভার্ট করে দিতে পারে, সেই ধরনের ডিভাইসগুলোকে বলা হয় ট্রান্সডিউসার। ঠিক আছে, ট্রান্সডিউসার যেমন মাইক্রোফোন একটা ট্রান্সডিউসার, রেডিও একটা ট্রান্সডিউসার, এইগুলো। তাহলে আমি আমার ভয়েসটাকে মানে সাউন্ড এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হলো ইউজিং মাইক্রোফোন। এবার ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা ওয়্যারের ভেতর দিয়ে যাচ্ছে কোনো একটা ডিভাইস অবধি। সেখানে যাওয়ার পর আমি এমন একটা সার্কিট বানালাম যে সার্কিটটা কী করবে না, সার্কিটটা নিজে অসিলেশন জেনারেট করবে, ইচ্ছে মতো অসিলেশন জেনারেট করবে। আমি যে কথাটা বলছি সেই কথাটা আমি যেমন যেমন ফ্রিকোয়েন্সি জেনারেট করেছি ঠিক তেমনই রিসিভড হয়েছে। আমার ফ্রিকোয়েন্সি যদি বদলে যেত তাহলে আমার গলার আওয়াজটা চেঞ্জ হয়ে যেত। ছেলের গলার আওয়াজ আর একটা মেয়ের গলার আওয়াজের মধ্যে ডিফারেন্স হয় কিন্তু ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমামটাই ফ্রিকোয়েন্সি। তারপরে অ্যাম্পলিটিউড থাকে অবশ্যই, কারোর খুব জোরে কথা বলে, কেউ খুব আস্তে কথা বলে, কিন্তু ছেলেদের গলার আওয়াজটা একটু ভারী হয়, মানে ফ্রিকোয়েন্সিটা কম হয়, আর মেয়েদের গলার আওয়াজটা একটু শার্প হয়, ফলে ফ্রিকোয়েন্সিটা বেশি হয়। কিন্তু আমি যখন এই যে কথাটা বলছি সেটা যখন ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্টেড হলো, এবার এটাকে যখন আমি ট্রান্সমিট করব থ্রু এয়ার, তখন এটাকে একটা স্পেশাল ফ্রিকোয়েন্সি দিয়ে পাঠাতে হবে। সেই ফ্রিকোয়েন্সিটা মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি হতে পারে বা রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি হতে পারে। কিন্তু আমি যখন কথা বললাম আমি সেটা সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সিতে কথা বলেছি, 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজের মধ্যে আমি কথাটা বলেছি। ঠিক আছে, তো এবার আমি যেটা করব, ওই পুরো ওয়্যারের ভেতর দিয়ে যে ইলেকট্রিক্যাল ওয়েভটা গেল, সেই ওয়েভটাকে আমি কনভার্ট করব মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি বা রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সিতে। সেটা যে ডিভাইসটা করবে সেই ডিভাইসটাও একটা ট্রান্সডিউসার, বিকজ এনার্জি ট্রান্সফর্ম করছে একটা ফর্ম থেকে অন্য ফর্মে। এবারে এই যে এনার্জি ট্রান্সফরমেশনটা হচ্ছে, সেটা হওয়ার জন্য একটা অসিলেটর লাগে যে নতুন একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করবে। সেই অসিলেটরটা হচ্ছে একটা ট্রানজিস্টার। মানে ট্রানজিস্টারটাকে আমি এমনভাবে বায়াস করব যাতে ও ওই ওয়েভটাকে অসিলেট করাতে সাহায্য করে, অসিলেট করায়। ঠিক আছে, তো এটা হলো ট্রানজিস্টারের আরেকটা ইউজ অ্যাজ অ্যান অসিলেটর। থার্ড ইউজ হচ্ছে সুইচ। এটা
লজিক গেটে ইউজ হয়, বাট লজিক গেটে যেটা নট গেট বলি, মানে ইনপুটে 1 দিলে আউটপুট 0, ইনপুটে 0 দিলে আউটপুট 1, তো সেটাও আমি ট্রানজিস্টার দিয়ে বানাতে পারি। তো এই তিনটে হলো আমাদের ট্রানজিস্টারের ইউজ। এটা পিএনপিও হতে পারে, এনপিএনও হতে পারে। এবার এই ট্রানজিস্টারকে যখন আমি বায়াসিং করব, এর অনেকগুলো কনফিগারেশন হয়। কনফিগারেশন অফ বায়াসিং, একটা হচ্ছে কমন এমিটার, সেকেন্ডটা কমন বেস, আর থার্ডটা কমন কালেক্টর। কমন বেসটা অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি, ওই যে একটু আগে এনপিএন বা পিএনপি যখন বোঝাচ্ছিলাম, বেস থেকে একটা তার বেরিয়েছিল, সেটা বাঁ দিকের ব্যাটারিতেও যাচ্ছিল, ডান দিকের ব্যাটারিতেও যাচ্ছিল। তার মানে বেসটা কমন দুদিকেই, এমিটারের সাথেও আর কালেক্টরের সাথেও, তাই এটা কমন বেস। এটাকে আমরা শর্টে বলি সিই কানেকশন, এটাকে শর্টে বলি সিবি কানেকশন, আর একটা শর্টে বলি সিসি কানেকশন। ঠিক আছে, তো আমাদের এখানে মেনলি যেটা করতে হবে সেটা কমন এমিটার কানেকশন, কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার মানে আমরা কি করছি, সিই কমন এমিটার কনফিগারেশন। এটা একটা ট্রানজিস্টার এনপিএন, এই ট্রানজিস্টারের এদিকটা কালেক্টর, এটা বেস, আর এটা এমিটার। এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়, সেটা আরবি। এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়, সেটা আরসি। এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়, সেটা আরই। বাট আমরা এখন এইসব রেজিস্ট্যান্স না লাগিয়ে কাজ করব। রেজিস্ট্যান্সটা লাগানো হয় কেন, বেসিক্যালি কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু আমাদের কারেন্টটাকে কন্ট্রোল করার দরকার নেই, বিকজ আমরা খুব কম কারেন্ট নিয়েই কাজ করব। এবার যেটা করছি, এখানে একটা ব্যাটারি লাগাচ্ছি, বেস এমিটারকে এখন ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, এই ব্যাটারিটার নাম দিচ্ছি ভিবিবি, কালেক্টর এমিটার জাংশনটাকে রিভার্স বায়াসে রাখতে হবে হাই পোটেনশিয়াল দিয়ে, এটার নাম ভিসিসি। তাহলে এই যে দেখছি এখানে দুটো লুপ পাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটা তো এনপিএন ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার। এবার আমি একটু আগেই বলেছি যে এই দুটোই এন আছে, দুটোই নেগেটিভ টাইপ, তার মধ্যে কোনটার নেগেটিভিটি বেশি? কালেক্টরের নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার্স বেশি ছিল, তাই কালেক্টরের নেগেটিভিটিটা বেশি এমিটারের চেয়ে। এবার যেটা বেশি নেগেটিভ সেটাকে আমি বেশি পজিটিভ দিয়ে বায়াস করছি, তাই এটা রিভার্স বায়াস। ঠিক আছে, এবার বেস কারেন্ট এদিক দিয়ে ঢুকবে আইবি, এমিটার কারেন্ট এদিক দিয়ে ঢুকবে আইই, আর কালেক্টর কারেন্ট এদিক দিয়ে বেরোবে আইসি। ওকে, না, এটা বাইরের দিকে বেরোবে। ঠিক আছে, তা এই হলো আমাদের কমন এমিটার কনফিগারেশন, মানে যেখানে এমিটারটা দুদিকের সাথে কমন। এখানে যদি মাঝখান থেকে একটা ডটেড লাইন ড্র করে দিই, তাহলে আমি ধরবো এদিকটা ইনপুট টার্মিনাল আর এদিকটা আউটপুট টার্মিনাল। এখানে ইনপুট আউটপুট, কার ইনপুট আউটপুট, আমি কাকে অ্যাম্প্লিফাই করতে চেষ্টা করছি? এসিকে। তাহলে এখানে এসিটাকে ইনপুট দেবো, এসি ইন এই দুটো টার্মিনালে, ডিসি থাকা সত্ত্বেও এখানে আমি এসি অ্যাপ্লাই করব। এইখান থেকে এই দুটোর মধ্যে আমি আউটপুট পাবো। ওকে, তো এই হলো আমাদের ইনপুট আউটপুট, এর ক্যারেক্টারিস্টিক্স হয়। তো পরপর আমরা এর ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বা কিউ পয়েন্ট বা গেন কীভাবে কী হচ্ছে, এবার সেগুলো দেখব। এবার আমরা ট্রানজিস্টরের অ্যাম্প্লিফায়ার হিসেবে যে কাজটা, সেটার জন্য কীরকম সার্কিট বানাতে হয় সেগুলো দেখব কমন এমিটার কনফিগারেশনে। অ্যারোটা বাইরের দিকে মানেই এটা এনপিএন ট্রানজিস্টার। এটা আমি একটু আগেই বলেছি, এটাকে বলা হয় ভিবিবি,
এদিকে ঢুকছে আইবি, এটা ভিসিসি, এই দিকে ঢুকছে আইসি, আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আইই। তাহলে এখানে যদি আমি কারচফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, কারচফস কারেন্ট ল, তাহলে আমি লিখতে পারি আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। মানে এখানে আইসি আর আইবি যে টোটাল কারেন্টটা ঢুকছে সেটাই আইই হয়ে বেরিয়ে যাচ্ছে। একটু আগে আমরা বলেছি যে এটা মাঝখান থেকে ভাগ করে দিলে এটা ইনপুট সাইড, এটা আউটপুট সাইড। এর দুটো ক্যারেক্টারিস্টিক্স পাবো, একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক, একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক। ইনপুট ক্যারেক্টারিস্টিক যখন বের করব, এখানে লিখি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এর যে গ্রাফটা হবে সেই গ্রাফটা ইনপুট করছি, মানে আমি এটা ভি ইনপুট অর ভিবিবি, মানে এটাকে ভ্যারি করব। তার করসপন্ডিং কি দেখব, আইবিটাকে দেখব, আইবির ভ্যারিয়েশনটাকে দেখব। মানে আমাকে এখানে একটা মিলিয়ামিটার লাগাতে হবে, এখানে একটা মাইক্রোমিটার লাগাতে হবে, আর এখানে একটা ভোল্ট মিটার লাগাতে হবে। কাজে আমি ভোল্টেজটা মেজার করলাম, কারেন্টটা মেজার করলাম। তখন এই ভিসিসির ভ্যালু বা আইসি এই দুটোর মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট রাখবো। আমি লিখছি আইসি অর ভিসিসি কনস্ট্যান্ট। তখন গ্রাফটা পাবো, মানে এই ভোল্টেজটা যত বাড়াবো এই গ্রাফটা যেরকম ডায়োডের গ্রাফ হতো সেরকম গ্রাফ আসবে। সাপোজ এটা একটা পার্টিকুলার আইসি ওয়ানের ক্ষেত্রে যদি আইসিটাকে বাড়াই তখন এটা আরও একটু ফ্ল্যাট হয়ে যাবে, এইরকম আইসি টু, বা এটাকে বলতে পারি ভিসিসি ওয়ান, ভিসিসি টু। এটা হলো ইনপুট ক্যারেক্টারিস্টিক। আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এরকম হবে, এটা আউটপুট, এটা কাদের কাদের ভ্যারিয়েশন, এটা ভিসিই ভার্সেস আইসি। এখানে কি কনস্ট্যান্ট, আইবিটা কনস্ট্যান্ট। যেরকম আগেরটাতে আমি আইসির ভ্যালুটা 1 অ্যাম্পিয়ার 1 মিলি অ্যাম্পিয়ার 2 মিলি অ্যাম্পিয়ারের কনস্ট্যান্ট রেখেছিলাম, এখানে একটা মিলি অ্যাম্পিয়ার লাগাতে হয়। মনে রাখতে হবে যে আইবির কারেন্টটা ভ্যালুটা কিন্তু খুব কম, আইসিরটা ওর থেকে অনেকটাই বেশি, প্রায় 100 টাইমস বেশি, প্রায় 100 টাইমস। তাই এখানে আমি যদি মাইক্রো অ্যামিটার লাগাই তো এখানে মিলি অ্যামিটার লাগাবো, বাট দুটো দিকেই ভোল্ট মিটার প্যারালাল লাগাতে হবে ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো বের করার জন্য। প্রথমটাতে আমি আইসির ভ্যালুটা প্রথমে 1 মিলি অ্যাম্পিয়ার বা 2 মিলি অ্যাম্পিয়ার এগুলোতে কনস্ট্যান্ট রাখলাম, এরপর ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি, ইনপুট কারেন্টটা বাড়ছে। উল্টো দিকে যখন আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বের করছি তখন ইনপুটে আইবির কারেন্টটাকে ফিক্স রাখবো, না আইবি কারেন্টটাকে ফিক্স রাখতে হবে কততে, সাপোজ 50 মাইক্রো অ্যাম্পিয়ার বা 100 মাইক্রো অ্যাম্পিয়ার এগুলোতে ফিক্স রাখবো। তার জন্য যদি আমি আউটপুট ভোল্টেজটাকে ভ্যারি করি আউটপুট কারেন্টটাও ভ্যারি হবে। সেই ভ্যারিয়েশনটা হবে এইরকম, প্রথমে যখন আইবিটা 0 মানে এখানে কোনো কারেন্ট যাচ্ছে না, সেই সময় এটা একদম নিচ দিয়ে যাবে, ঠিক আছে, একদম নিচ দিয়ে। তার ঠিক একটু বেশি ধরলাম আমি 10 মাইক্রো অ্যাম্পিয়ার আমি আইবি রেখেছি, তখন গ্রাফটা হবে এইরকম। এটা আই বি ওয়ান, এটা আইবি 0 ধরছি। তারপরে যদি আমি আরেকটু আইবিটা বেশি নিই তখন ভ্যারিয়েশনটা হবে এইরকম, আইবি টু। আরও যদি বেশি নিই তখন ভ্যারিয়েশনটা হবে এইরকম, আইবি থ্রি। মানে মোটামুটি 0 একটা পয়েন্ট, তারপরে একটু উঠছে, তারপর স্যাচুরেশনে চলে আসছে, মানে কারেন্টটা আর বাড়ছে না আইবির জন্য। এটা হলো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো এইটা যখন আমি বানাচ্ছি এখান থেকে 3টে রিজিয়ন পাওয়া যায়। এই যে পার্টটা, তলার পার্টটাকে বলা হয় কাট অফ রিজিয়ন, ঠিক আছে। এইটুকু পার্টটা এটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন, আর বাকি পার্টটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। সেগুলো আমাদের এখানে খুব একটা পড়ার প্রয়োজন হবে না, আমরা এর পরের পার্টটা দেখব। আমরা এই যে ট্রানজিস্টার ইউজ করছি, ট্রানজিস্টার দিয়ে আমি অ্যাম্প্লিফাই করাচ্ছি, এটা অ্যাম্প্লিফায়ার। বায়াসিংয়েও সেই অ্যাম্প্লিফিকেশনটা থাকতে হবে, বায়াসিংয়ে ঠিক যেভাবে অ্যাম্প্লিফাই হবে ভোল্টেজটাও সেইভাবে অ্যাম্প্লিফাই হবে।
এখানে যে আমি বললাম আইবি মেজার করার জন্য আমি লাগিয়েছিলাম কি মাইক্রো অ্যাম্পিয়ার মেজার করতে পারে, তাই আমি একটা মাইক্রো অ্যামিটার লাগিয়েছিলাম। এখানে মিলি অ্যাম্পিয়ার মেজার করার জন্য মিলি অ্যামিটার লাগিয়েছিলাম। তাহলে কারেন্টটাও তো বেশি হচ্ছে, কারেন্টটাও একটা গেন হচ্ছে। যদিও এই কারেন্টের ডিরেকশনটা ভেতরের দিকে, তাও এটাই আউটপুট কারেন্ট, যেহেতু এটা আউটপুট সাইড। এটা যেহেতু ইনপুট সাইড, তাই এটা ইনপুট কারেন্ট। এটা কিচ্ছু না, আউটপুট কারেন্ট, ইনপুট কারেন্ট। ঠিক আছে, এখানে যখন আমি এর গেন বের করব, এটা কি কনফিগারেশন? কমন এমিটার কনফিগারেশন। দুটো কারেন্ট, এটা ইনপুট কারেন্ট, এটা আউটপুট কারেন্ট। ইনপুটের চেয়ে আউটপুট কারেন্টটা বেশি হচ্ছে, মানে কারেন্ট গেন হচ্ছে। তাই এইখানে গেনের ভ্যালুটাকে বলবো কমন এমিটার কারেন্ট গেন। কমন এমিটার কারেন্ট গেন, যেটাকে আমরা বিটা দিয়ে লিখব। বিটাটা হচ্ছে কমন এমিটার কারেন্ট গেন। বিটার ভ্যালু কত হবে? আউটপুট হচ্ছে আইসি আর ইনপুট আইবি। ঠিক আছে, এবারে যদি এই কনফিগারেশনটা কমন এমিটার না হয়ে কমন বেস হতো, তখন কি হতো দেখা যাক। এটা এমিটার, এটা কালেক্টর, এটা বেস। এটাও আমি এনপিএনই ধরছি। এখানেও কারেন্টটা ভেতরের দিকে, আইসি আউটপুট কারেন্ট। তাহলে এইখানেও কারেন্টের যে আমি কনফিগারেশনটা দেখে এরকম মনে হচ্ছে যে কার্চফস কারেন্টটা অ্যাপ্লাই করলে এই জিনিসটাই আসবে, দুটো কারেন্ট ভেতরে ঢুকছে, একটা কারেন্ট বের হচ্ছে। সো আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। ঠিক আগেরটাতেও একই রকম হয়েছিল এখানে, কিন্তু কারেন্টগুলো এর মাঝখান থেকে যদি ভাগ করে দিই, তাহলে এটা ইনপুট আর এটা আউটপুট। ইনপুট কারেন্ট কোনটা? আইই। আউটপুট কারেন্ট আইসি। তাহলে এটার ক্ষেত্রে কমন বেস কারেন্ট গেন, এটাকে আমি ধরবো আলফা। তাহলে এর ভ্যালুটা কত হবে? আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট আইসি, ইনপুট কারেন্ট আইই। ঠিক আছে, এবার আমরা এই বিটা আর আলফার মধ্যে রিলেশন বের করব। রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, মাঝখান থেকে ভাগ করে দিই, বিকজ দুটো ইকুয়েশন আমি পাবো। বিটা থেকে শুরু করব। বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি। এবারে আইবির জায়গায় আমরা ওই যে ইকুয়েশনটা ছিল না, আই ই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তো ওখান থেকে আইবি ইকুয়াল টু কত হবে? আইই মাইনাস আইসি। ওপরটা আইসি থাকলো, নিচেরটা হবে আইই মাইনাস আইসি। এই ওপরের আইসিটাকে আমি নিচে নামিয়ে আনবো। ওপরটাতে 1, নিচে আইই মাইনাস আইসি বাই আইসি। সো 1 ডিভাইডেড বাই আইই বাই আইসি -1। আলফার ভ্যালু দেখতে পাচ্ছি আইসি বাই আইই হচ্ছে, আইসি বাই আইই। তাহলে আইই বাই আইসি মানে 1 বাই আলফা, সো ইট ইজ 1 বাই আলফা -1। তার মানে এটাকে নিচে এলসিএম করলে আলফা, এটা আসছে 1 মাইনাস আলফা, দ্যাট মিন্স আলফা বাই 1 মাইনাস আলফা। সো বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। এটা একটা ইকুয়েশন এলো। আবার আমি যদি আলফা থেকে শুরু করি, আলফা ইকুয়াল টু আইসি বাই আইই।
এখানেও আমি ওপরেরটাকে আনচেঞ্জ রাখবো, নিচেরটাকে চেঞ্জ করব। আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, আইসি বাই আইসি প্লাস আইবি। এবার এই ওপরের আইসিটাকে নিচে ডিভাইড করব। সো 1 ডিভাইডেড বাই আইসি প্লাস আইবি বাই আইসি, এটা 1 হয়ে যাবে। 1 ডিভাইডেড বাই 1 প্লাস আইবি বাই আইসি। বেশ, এই আইবি বাই আইসি মানে 1 বাই বিটা, 1 বাই 1 প্লাস 1 বাই বিটা, ওপরে 1, নিচে যদি আমি এলসিএম বিটা নিই, সো ইট উইল বি বিটা প্লাস 1. So the equation is alpha equal to beta by beta plus 1. So alpha equals to beta by beta plus 1, beta equals to alpha by 1 minus alpha. এবারে ধরা যাক কোনো একটা ট্রানজিস্টরের বিটা হলো 100, তাহলে আলফা কত হবে? আলফা হবে 100 বাই 101, তার মানে 1-এর চেয়ে কম আলফাটা। আবার আলফা যদি 0.98 হয় তাহলে বিটা কত হবে? 0.98 বাই 1 মাইনাস 0.98, তার মানে বিটাটা 100-এর কাছাকাছি। মানে এইভাবে আমরা বিটা দেওয়া থাকলে আলফা বের করে নিতে পারবো, আর আলফা দেওয়া থাকলে বিটা বের করে নিতে পারবো। ওই ট্রানজিস্টরের সার্কিটটা যদি আরেকবার ড্র করি, আমরা কি করছি? ট্রানজিস্টর অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, তাই তো? এগুলো সবই কিন্তু ট্রানজিস্টর অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। এখানে আছে এইরকম একটা কনফিগারেশন, এখানে আছে এইরকম একটা কনফিগারেশন, এটা কি ভিবিবি, এটা ভিসিসি, এদিকে কারেন্টটা আইসি, এদিকে কারেন্টটা আইবি, আর এদিকে কারেন্টটা আইই। এটা মিডল, এদিকটা ইনপুট সাইড আর এদিকটা আউটপুট সাইড। ইনপুটে যদি আমি এই ইনপুট সাইডে আমি কেভিএল অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাইং কেভিএল, এখানে এই লুপটার মধ্যে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখতেই পাচ্ছি যে ভিবিবি ইকুয়াল টু, এখানটাতে এবার আমার রেজিস্ট্যান্সগুলো দরকার হবে। এই রেজিস্ট্যান্সটার নাম হলো আরবি, আর এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা আইবি। এখানে একটা রেজিস্ট্যান্স দরকার হবে, এটা আইসি, সরি এটা আরসি, কালেক্টর রেজিস্ট্যান্স। এখানে একটা রেজিস্ট্যান্স দরকার হবে, এটা আরসি, এখান দিয়ে যে কারেন্টটা সেটা সরি আরই, এখান দিয়ে যে কারেন্টটা সেটা আরই আইই। তো ফার্স্ট লুপটার মধ্যে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, দ্যাট ইজ আইবি আরবি প্লাস এইখানটাতে, এখানে তো একটা জাংশনে একটা পোটেনশিয়াল থাকে, এটা পিএন জাংশন, তো সেই জাংশন পোটেনশিয়ালটাকে বলা হয় ভিবিই, বেস টু এমিটার, প্লাস নিচে আইই আরই। আর এই দিকটাতে আউটপুট সাইডে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এইরকম, ভিসিসি ইকুয়াল টু এখানের ভোল্টেজ ড্রপটা আইসিআরসি প্লাস ভিসিই প্লাস নিচেরটা আইই আরই। ঠিক আছে, এই দুটোতে আমি কারচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলাম। এবার এইখান থেকে যে কোনো কিছুর গেন টেন যা আমাদেরকে বের করতে দেবে আমাদেরকে সেটাই বের করতে হবে। সাপোজ আমাদেরকে যদি গেন বের করতে দেয়, গেন যেটাকে আমরা এভি বলি, এভিটা হচ্ছে কি ভি আউটপুট বাই ভি ইনপুট, তাই না? ভি আউটপুট বাই ভি ইনপুট। আউটপুট কে অ্যাকচুয়ালি আউটপুট হচ্ছে এটা আইসি আরসি, এইখানে তো গেনটা হচ্ছে আইসি, তো কারেন্ট গেন, আর আইবিটা কি? আইবিটা হচ্ছে ইনপুট কারেন্ট, তাহলে ইনপুট ভোল্টেজটা কত? আইবি আরবি,
আইসি বাই আইবি বিটা আমরা একটু আগে দেখেছি, সেটাই তো কারেন্ট গেন কমন এমিটারের। তাহলে ওপরের ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করবে? আইসির ওপর আর আরসির ওপর। আর ইনপুট ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করবে? আইবির ওপর আর আরবির ওপর। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আইসি বাই আইবিটাকে আলাদা করে নিলাম ইন্টু আরসি বাই আরবি। এই আইসি বাই আইবিটা হলো বিটা ইন্টু আরসি বাই আরবি, মানে আউটপুট রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স। এটাকে বলা হবে ইনপুট রেজিস্ট্যান্স গেন, রেজিস্ট্যান্স গেন। তাহলে ভোল্টেজ গেন ইকুয়াল টু বিটা ইন্টু রেজিস্ট্যান্স গেন। এছাড়াও যদি আমি ট্রান্স কন্ডাক্টেন্স বের করি, ট্রান্স কন্ডাক্টেন্সকে জি সাফিক্স এম দিয়ে ডিনোট করে। এটা হলো আউটপুট কারেন্ট আইসি বাই ভি বিই। যদিও এটাকে চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট বাই চেঞ্জ ইন ভিবিই বোঝায়, মানে বেস টু এমিটার ভোল্টেজ। ঠিক আছে, এটাকে আমি ডেল্টা দিয়ে লিখলে আরও ভালো হয়। এটা একটা ডেফিনেশন, ট্রান্স কন্ডাক্টেন্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট টু চেঞ্জ ইন বেস টু এমিটার ভোল্টেজ। ঠিক আছে, এটা একটা ছোট্ট কোয়েশ্চেন এরমভাবে আসে। তো এই হলো আমাদের ট্রানজিস্টার কনফিগারেশন অফ ট্রানজিস্টার হোয়েন ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। তো এর পরের পার্টটা হলো ট্রানজিস্টার অ্যাজ অ্যান অসিলেটার। এতক্ষণ অবধি আমরা যেটা পড়লাম সেটা ছিল ট্রানজিস্টার অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। এখন শুরু করব ট্রানজিস্টার অ্যাজ অ্যান অসিলেটার। অসিলেটার কাকে বলে? অসিলেটার হচ্ছে যে অসিলেশন জেনারেট করে। ট্রানজিস্টার দিয়ে আমরা এমন একটা ডিভাইস বানাবো যেটা অসিলেশন জেনারেট করবে। অ্যাকচুয়ালি আমরা ট্রানজিস্টারকে বায়াসিং করি ডিসি সাপ্লাই দিয়ে, ডিসি ব্যাটারি দিয়ে। এরকম ডিসি ব্যাটারি দিয়ে আমরা ট্রানজিস্টার বায়াসিং করি। কিন্তু অ্যাম্পলিফাই করা ছাড়া যদি আমি এটাকে অসিলেটর বানাই, তার মানে আমাকে ডিসি থেকে এসিতে কনভার্ট করতে হবে। এমন একটা ডিভাইস বানাবো যে ওয়েভ তৈরি করবে। আর ডিসি মানে কি? ওখানে কোনো ওয়েভি নেচার নেই, একটা ফিক্সড ভোল্টেজ আমি পাচ্ছি, আমাকে ওখান থেকে ওয়েভ তৈরি করতে হবে। এমন একটা ডিভাইস বানাতে হবে যেখান থেকে ওয়েভি নেচার পাওয়া যায়। ইলেকট্রিসিটির যে আমি পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করছি, সেই পোটেনশিয়ালটা একটা ওয়েভি নেচার আউটপুটে পাওয়া যায়। সেটার জন্য আমরা এইরকম একটা ডিভাইস বানাচ্ছি, এরকম একটা সার্কিট বানাচ্ছি। এখানে একটা ট্রানজিস্টার আছে, এটা একটা এনপিএন ট্রানজিস্টার। আউটপুট মানে অ্যারোটার ডিরেকশন দেখেই বোঝা যাচ্ছে। এর কালেক্টরের সাথে একটা ইন্ডাক্টার লাগানো আছে, আর দিয়ে এখানে একটা ব্যাটারি, আর বেসের সাথে এইখানে এল আর সি মানে একটা ইন্ডাক্টার আর একটা ভেরিয়েবল ক্যাপাসিটার, এরা কাপল করা আছে, মানে এরা প্যারালাল কম্বিনেশনে আছে। এই ডিভাইসটাকে বলা হয় ট্যাঙ্ক সার্কিট। শুধু এইটুকু পোর্শনটাকে বলা হয় ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিট এমন একটা সার্কিট যেটা অসিলেশন জেনারেট করতে পারে। কিভাবে অসিলেশনটা হয়? আচ্ছা, এখানে আমি একটা ব্যাটারি দিচ্ছি আর এটা একটা ট্রানজিস্টার। বেশ, কি হচ্ছে কাজটা এবার দেখি। প্রথমে এই ব্যাটারি থেকে চার্জ বেরিয়ে ক্যাপাসিটারে ঢুকছে। ইন্ডাক্টার, যখন আমি একটা ইন্ডাক্টারকে ডিসি সার্কিটের মধ্যে লাগাই, ইট উইল বিহেভ লাইক এ কন্ডাক্টার। সো ইন্ডাক্টার বেসিক্যালি এ কন্ডাক্টার হোয়েন ইট ইজ কানেক্টেড টু এ ডিসি সার্কিট। সো এটা একটা ডিসি সার্কিট, ইন্ডাক্টার লাগানো হয়েছে, এটা একটা সিম্পল কন্ডাক্টার, যার ফলে ক্যাপাসিটারটা চার্জ হয়ে গেল। চার্জ হয়ে যাওয়ার পরে আমি দেখতেই পাচ্ছি এখান থেকে ডিসচার্জিং শুরু হবে, মানে এই এলের থ্রু দিয়ে আবার ক্যাপাসিটারটা ডিসচার্জ হবে, ব্যাটারি ওকে আবার চার্জ করবে, আবার ডিসচার্জিং হবে, মানে ভোল্টেজটা বারবার মানে ক্যাপাসিটারটা বারবার চার্জ হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, মানে ভোল্টেজটা বারবার আপ ডাউন করছে, আপ ডাউন করছে। যখনই ভোল্টেজ আপ ডাউন করছে তখনই ওখানে একটা ওয়েভ জেনারেট হলো। সেই ওয়েভি নেচারটাকেই এই ট্রানজিস্টারের ভেতর ঢোকানো হয়েছে, মানে যে পিকগুলো পাচ্ছি সেই পিকগুলোকে ও কী করছে? অ্যাম্পলিফাই করে দিচ্ছে, অ্যাম্পলিফাই করে আউটপুটে নিয়ে যাচ্ছে। এখানে কে আছে? এখানে একটা ইন্ডাক্টার আছে। ইন্ডাক্টারে আউটপুটটা যেটা পাচ্ছে সেটা আরও অ্যাম্পলিফাইড এবং ওয়েভি নেচারটাই অ্যাম্পলিফাইড হচ্ছে। এখানে যখন সেই ওয়েভটা এসে পৌঁছলো, ইন্ডাক্টারের মধ্যে যখনই একটা অল্টারনেটিং কারেন্ট যায়, এখানে যেহেতু ওয়েভ আমি বলছি, যেহেতু বারবার ধরে অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হচ্ছে, বাড়ছে কমছে, দ্যাট মিনস ইট ইজ আ ওয়েভ। ওয়েভ মানেই যখনই আমি কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে আসি, দেখি যে কারেন্ট ইলেকট্রিসিটির নেচারটাই হয় ওয়েভি নেচার। তার মানে এখানে একটা অল্টারনেটিং কারেন্ট জেনারেট হয়ে গেছে, অ্যাম্পলিফাইড অল্টারনেটিং কারেন্ট। যখন ইন্ডাক্টারের ভেতরে একটা অল্টারনেটিং কারেন্ট যায়,
তখন ওই ইন্ডাক্টারটা ও সেই অল্টারনেটিং কারেন্টটাকে ইনডিউস করে। কার সাথে ইনডিউস করে? কাছাকাছি কোথাও, মানে ওর একটা সেলফ ইন্ডাকশান তো থাকেই, তার সাথে ও মিউচুয়ালিও ইনডিউস করে কাছাকাছি কোনো ইন্ডাক্টারকে যদি পায়। তো এর কাছাকাছি ইন্ডাক্টার মানে এটা, ফলে এখান থেকে ইন্ডাকশান শুরু হচ্ছে। এটাকে বলা হয় ইন্ডাকটিভলি কাপলড সার্কিট। ইন্ডাকশান হলো এখানে, এ ইনডিউসড হলো, এ আবার ক্যাপাসিটারকে চার্জ করবে, আবার ডিসচার্জ হবে, এবং সেই চার্জিং ডিসচার্জিংটা আবার অ্যাম্প্লিফাইড হবে, এবং এটা চলতেই থাকবে। তার মানে যে মানে এই যে সার্কিটগুলো দিয়েছি এখানে তো অনেক রেজিস্ট্যান্স আছে, যার ফলে যে ওয়েভটা তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে ডিক্রিজ করে ফ্ল্যাট হয়ে যাবে, মানে ড্যাম্পিং হবে। যাতে ড্যাম্পিংটাকে রোধ করা যায়, যাতে ড্যাম্পিং না হয়, কনস্ট্যান্ট রাখা যায় অ্যাম্পলিটিউডটা, সেই কারণেই আমরা ব্যাটারিগুলো ইউজ করছি। ফলে কি, আমি দিচ্ছি ব্যাটারি, বাট এখানে একটা আউটপুটে সবসময় একটা ওয়েভি নেচার আউটপুট পাচ্ছি, মানে আমি একটা অল্টারনেটিং কারেন্ট আউটপুট পাচ্ছি। তো এই হলো আমাদের অসিলেটর ইউজিং ট্রানজিস্টার। তো ট্রানজিস্টারে আমরা প্রথম ইউজটা পড়েছিলাম অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার, আর সেকেন্ড ইউজটা পড়লাম অ্যাজ অ্যান অসিলেটর। থার্ড ইউজ, ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ। এটা লজিক গেটসের সাথে পড়তে হয়, বাট এখানে আমরা জাস্ট প্রিলিমিনারি একটা আইডিয়া দিয়ে দেবো, ডিটেলটা পড়বো লজিক গেটসে। সুইচ কাকে বলে? সুইচ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কারেন্টকে কন্ট্রোল করে, মানে হয় কারেন্টটাকে অফ করে বা কারেন্টটাকে অন করে। আমি এমন একটা সার্কিট বানাবো যেখানে আমার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে কারেন্টটা ফ্লো হবে কি বন্ধ থাকবে। সেটা আমি তৈরি করব কি দিয়ে? ট্রানজিস্টার দিয়ে। এটা একটা ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার। আর বি বেস রেজিস্ট্যান্স, এটা বেস। এখানে আমি আর সি লাগাচ্ছি। আর ই এমিটার রেজিস্ট্যান্স, এটা এমিটার পয়েন্ট। এই সার্কিটটাকে বলা হয় সেলফ বায়াসিং সার্কিট। এখান থেকে আউটপুট নেওয়া হবে, ঠিক আছে? আউটপুটটা মানে আর্থের রেসপেক্টে নেওয়া হবে। সাপোজ এখানে একটা ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিটা কি করছে? পাওয়ার সাপ্লাই করছে। যদি এটা কানেক্টেড থাকে, এটা যদি কানেক্টেড থাকে, তাহলে এখানে যে কারেন্টটা ঢুকছে সেটাকে বলা হবে আইবি। এদিক থেকে একটা কারেন্ট গিয়ে এখানে ঢুকছে, সেই কারেন্টটাকে বলা হবে আইসি। মনে রাখতে হবে যে এর বিটা যত হবে, জেনারেল আমি বলেছিলাম বিটা নট লেস দ্যান 100 হয়। তার মানে আইবিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, আইসি ইজ 100 টাইমস হেভিয়ার দ্যান, 100 টাইমস গ্রেটার দ্যান আইবি। আইসিটা এই আইবির থেকে 100 গুণ বেশি, ফলে আইসি কারেন্টটা তো খুব বেশি, এবং সেটা কোথায় যাচ্ছে? ট্রানজিস্টারে ঢুকছে, ঢুকে বেরোচ্ছে কোন দিক দিয়ে? আইই হয়ে বেরিয়ে যাচ্ছে। মানে টোটাল কারেন্টটা আইবি আর আইসি এই দুটোই আইই হয়ে আর্থ হয়ে যাচ্ছে। তাহলে আউটপুটের দিকে কি কোনো কারেন্ট যাবে? নিশ্চয়ই যাবে না, কারণ পুরো কারেন্টটাই ট্রানজিস্টারের ভেতরে ঢুকবে। ফলে আউটপুটে তখন কোনো আউটপুট আমি পাবো না, সো নো আউটপুট। এই যে কানেকশানটা, এই কানেকশানটা কানেক্ট করাটাকে যদি আমি 1 হিসেবে ধরি, ইনপুটে যদি 1 দিই, তাহলে আউটপুট কি হচ্ছে? 0, আউটপুট পাচ্ছি না। এবার আমি কি করছি? আমি
ইনপুটটাকেও আর্থ করে দিলাম, মানে ইনপুটটাকে আমি 0 দিয়েছি। ইনপুটটাকে যখনই 0 দিলাম, আমি একটা ছোট্ট ভুল করেছিলাম সার্কিটটাতে, আরেকবার বলি। এই সার্কিটটা এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। আরেকবার প্রথম থেকে বলছি। যখন আমি এই দুটোকে কানেক্ট করেছিলাম, মানে ইনপুটটা যখন 1 দিচ্ছিলাম, তখন আইবি ফ্লো হচ্ছিল, আর তার 100 টাইমস বেশি আইসি এই ট্রানজিস্টারের ভেতর ঢুকছিল, ফলে আউটপুটে কোনো কারেন্ট যাচ্ছিল না। এটা 1, আউটপুট হয়ে গেল 0। যদি আমি এটাকে খুলে আমি যদি এটাকে আর্থ করে দিই, তার মানে ইনপুটে কোনো কারেন্ট যাচ্ছে না, ইনপুটটা তখন 0, আইভির ভ্যালু তখন 0, তার মানে আইসির ভ্যালুও 0 হয়ে যাচ্ছে। আইসিটা কোন কারেন্টটা? আইসি কিন্তু এখান থেকে যেটা কালেক্টরের ভেতরে ঢুকছে, এটা তো সি পয়েন্ট, কালেক্টরের ভেতরে যে কারেন্টটা ঢুকছে সেইটা আইসি, সেই কারেন্টটা 0 হয়ে গেল। কিন্তু এর ভেতর দিয়ে তো কারেন্ট অবশ্যই যাবে, ট্রানজিস্টারে ঢুকবে না। ট্রানজিস্টারে যে কারেন্টটা ঢুকছিল সেই কারেন্টটাকে বলা হচ্ছে আইসি, আইসির ভ্যালুটা 0, ফলে পুরো কারেন্টটাই এই দিকে ফ্লো হবে, আউটপুটের দিকে যাবে, তাই আউটপুটটা হয়ে যাবে 1। মানে যখন ইনপুটটাকে আমি আর্থ করে দিচ্ছি তখন ইনপুটটা 0, তার মানে বেসে কোনো কারেন্ট ঢুকছে না। বেসে কারেন্ট যদি না ঢোকে, মানে কালেক্টর কারেন্টটা তখন কত হবে? 100 টাইমস অফ 0। 100 টাইমস অফ 0 মিনস 0। সো কালেক্টরের ভেতরে, মানে এই ট্রানজিস্টারের ভেতরে কোনো কারেন্ট ঢুকলো না, ফলে এটাও 0, ট্রানজিস্টারে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে এই ব্যাটারি থেকে যে কারেন্টটা যাচ্ছিল সেটা পুরোটাই আরসির ভেতর দিয়ে এসে কোথায় চলে যাচ্ছে? আউটপুটে চলে যাচ্ছে। তার মানে ইনপুট যখন 0, তখন আউটপুটটা 1। এটাকেই আমরা পরে নট গেট হিসেবে ইউজ করব। তো এই ছিল ট্রানজিস্টার ইউজড অ্যাজ এ সুইচ। তাহলে জাংশন ট্রানজিস্টার আমাদের পুরোপুরি কমপ্লিট। আগে আমরা শেষ করেছি জাংশন ডায়োডস, এবার শেষ হলো জাংশন ট্রানজিস্টার। তাদের 3টে ইউজ দেখলাম, কনফিগারেশন দেখলাম, ট্রানজিস্টারের সমস্ত কিছু কমপ্লিট। এরপর যেটা আসছে সেটা হবে লজিক গেটস। লজিক গেটসটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব।